আজকে একটা বই নিয়ে বসছি। বইটার নাম দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি। এক নম্বরে যার নাম ছিল এটা আমি এক্সপেক্ট করতেছিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম যে মাইকেল এইচ হার্ট পৃথিবীর সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হিসেবে এক নম্বরে রেখেছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু দুই নম্বরে যার নাম এটা দেখে আমি একটু একটু না আসলে ভালোই টাসকি খাইছি, স্যার আইজ্যাক নিউটন। আমার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরতেছে, কেন? ওয়াই নিউটন অফ অল পিপল? এটা জানার জন্য আমরা একটা জার্নি করব 1642 সালে এবং নেক্সট 84 বছর ঘোরাঘুরি করব নিউটনের আশেপাশে। 1642-এর অক্টোবর মাস, ইংল্যান্ডের উইলস্ট্রপ মেনন নামের একটা গ্রামে আসছি আমরা। নিউটনের জন্মের আরো 3 মাস বাকি, কিন্তু তাদের বাসায় আজকে আরেকটা ঘটনা ঘটে গেছে। আইজ্যাক নিউটনের বাবা, কোইন্সিডেন্টলি যার নামও আইজ্যাক নিউটন, আজকে মারা গেছেন। আচ্ছা, এখন এখান থেকে যাই, এখানে থাকার দরকার নেই। একটু টাইম ফরওয়ার্ড করে দিই। 1645 সাল, নিউটনের মা 3 বছরের নিউটনকে তার নানা বাড়িতে রেখে চলে যাচ্ছে দ্বিতীয় বিয়ে করে। নিউটনের খুব বেশি বন্ধু বান্ধব ছিল না। তার বয়স যখন 9 বছর, সে তখন একটা সানডায়াল বানায়। মেকানিক্যাল জিনিসপত্রের উপরে তার আগ্রহ খুব বেশি ছিল। কুইন্স কলেজ ক্যামব্রিজে এখনো এই জিনিস রাখা আছে। 12 বছরের নিউটন লোকাল একটা স্কুলে ভর্তি হয়। সেই কিং স্কুলের দেয়ালে আজকেও মানুষ নিউটনের নিজের হাতে খোদাই করা সিগনেচার দেখতে যায়। সেই সময়ে যখন তার সৎ বাপ মারা যায়, নিউটনের মা অনেক চেষ্টা চালায় তার পড়ালেখা বন্ধ করে ফার্মিং এ আনার জন্য, কিন্তু তার স্কুলের হেডমাস্টার তার মাকে বুঝিয়ে নিউটনকে আবার ক্লাসে ফেরত নিয়ে আসে। স্কুল শেষ করে ভর্তি হয় ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে। ইউনিভার্সিটিতে পড়ার সময় ভ্যালে হিসেবে পার্ট টাইম জব করে নিজের খরচ চালানোর জন্য নিউটন। আন্ডারগ্র্যাড করার সময় তেমন কোনো বড় কিছু নিউটন করে নাই, কিন্তু পরে যা ঘটে ইউরোপে তা একটা অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিতে পারে। নিউটনের ব্যাচেলর ডিগ্রি শেষ হওয়ার পরপরই 1665 সালে পুরো ইউরোপে একটা নতুন প্লেগ দেখা দেয়। এটার নাম বুবেনিক প্লেগ। লন্ডনে প্রতি 4 জন মানুষের মধ্যে একজনই মারা যাচ্ছিল এই প্লেগে। পরবর্তী 2 বছর নিউটন তার গ্রামের বাড়িতে নিজের বাসায় বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে। জানো, আমাদের টাইমেও এরকম একটা পেন্ডামিক হয়েছে, নাম করোনা। আমরাও বাসায় বসেছিলাম এমন বছর 2-1। কি করছো 2 বছর? কি করছো তখন? ফেসবুকে স্ক্রলিং। কিসে কি? ফেসবুকে? আচ্ছা, বাদ দাও, তুমি কি করতেছো? দেখো, আমি এই প্রিজমটা বানাইছি। এটা একটা কাচের বাক্স বলতে পারো। সূর্যের আলোতে আসলে রেইনবো এর সবগুলো কালারই আছে। মানে অ্যারিস্টটলের থিওরি অনুযায়ী কালার যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা একটা ভুল ধারণা। আমি একটা দূরবীনও বানাইছি এটা প্রমাণ করার জন্য। দেখো, এখানে নর্মাল কাচের জায়গায় আমি আয়না ব্যবহার করাতে এখন এটা আমাকে আরো বেটার ইমেজ দিতেছে 7টা রঙের। দেখো, দেখো। দেখলাম। এগুলো করতেছো তাইলে তুমি আজকাল? ওইটা কি আপেল গাছ? হ্যাঁ। কয়টা গাছ আছে আপেলের তোমাদের বাসায়? এই একটাই। কেন? এমনি। নিউটনদের বাসায় এই আপেল গাছই সেই ফেমাস আপেল গাছ যেটা নিয়ে স্টোরি আছে যে নিউটন গাছের নিচে বসেছিল একদিন, আর একটা আপেল এসে তার মাথায় পড়ে এবং ওই সময় সে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি নিয়ে চিন্তা করা স্টার্ট করে। নিউটন ভাবে যে পৃথিবীর এই গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তিটা কি চাঁদ পর্যন্ত যাইতে পারে। মানে পৃথিবীতে কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে মারলে যেমন সেটা পৃথিবী আবার নিজের দিকেই টানে নিয়ে আসে, তেমন চাঁদকেও কি পৃথিবী নিজের দিকে টানতেছে? আর এই জন্যই কি চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতেছে আর কোথাও চলে যেতেছে না? নিউটন এই পর্যায়ে মোটামুটি শিওর ব্যাপারটা, কারণ আমাদের সোলার সিস্টেমেও অন্যান্য প্ল্যানেট তার থেকে ভারী সূর্যের গ্র্যাভিটির কারণে তার চারপাশে ঘুরছে। কিন্তু এটা প্রমাণ করার জন্য যে ম্যাথ দরকার, সেই মোশন বোঝার ম্যাথ এখনো ডেভেলপ হয় নাই। এই জন্য সে নিজে একটা নতুন অঙ্কের নিয়ম আবিষ্কার করে ফেলছে, ক্যালকুলাস। যেই ক্যালকুলাসের ডরে বহুত পোলাপাইন ক্লাস 9-এ সায়েন্স নেয় নাই, সেই ক্যালকুলাস। এই লোক করছে এই কাম। ক্যালকুলাস নিয়ে পরে আবার আরেকটা ঝামেলা হয়। 1684 সালে জার্মান ম্যাথমেটিশিয়ান গটফ্রিড লিবনিজ তার ক্যালকুলাসের উপর লেখা পেপার পাবলিশ করে। নিউটন তখন বলে যে সে এই সেম ম্যাথ আরো 20 বছর আগে আবিষ্কার করছে। ঘটনা হইল, নিউটন অনেক সময় তার কাজকে পাবলিক করতো না। তার কাজের কেউ সমালোচনা করলে সেই ব্যাপারটা সে নিতে পারতো না। লেবনেস যখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনে ব্যাপারটা নিয়ে আপিল করে, নিউটন তখন সায়েন্টিফিক একাডেমির প্রেসিডেন্ট হিসেবে তার ইনফ্লুয়েন্সকে ইউজ করে নিজের দিকে ডিসিশনকে পুশ করে। বেশিরভাগ হিস্টোরিয়ানই বিলিভ করে যে তারা দুইজনই নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে ক্যালকুলাস আবিষ্কার করেছে।
1666 সালে যখন পেন্ডামিক শেষ হয় তখন নিউটন আবার ইউনিভার্সিটিতে ফেরত যায় একজন রিসার্চ ফেলোশিপ হিসেবে এবং প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে যায় কাজে। সে এতটাই কাজ নিয়ে পড়ে থাকতো যে মাঝে মাঝে সারাদিন খাবার খেতেও ভুলে যেত। 1668 সালে নিউটনের বয়স মাত্র 26 বছর। পৃথিবীর সব থেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দ্য লুকেশিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স দেওয়া হয় তাকে। স্টিফেন হকিন্সকেও এই একই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। চিন্তা করেন, এরকম অ্যাওয়ার্ড পাওয়া একটা প্রফেসর ক্লাস নিতেছে, কেউ আসে নাই ক্লাসে, নো স্টুডেন্ট। তো আমি আপনি থাকলে কি করতাম? ক্লাস থেকে মেজাজটা খারাপ করে বের হয়ে যেতাম। বাট নিউটন ডিড হোয়াট নিউটন ডাজ দ্য বেস্ট। এই খালি ক্লাসে সে 3 ঘন্টা লেকচার দিছে। হ্যাঁ, জিনিস একটা। 1687 সালে পাবলিশ হয় নিউটনের লেখা সব থেকে বড় মাস্টারপিস, দ্য ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। এই বইকে প্রিন্সিপিয়া নামে ডাকা হয়, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। এইখানেই নিউটন তার ল অফ গ্র্যাভিটেশন আর তার 3টা ল অফ মোশনকে প্রথমবার মানুষের সামনে নিয়ে আসে। প্রথম ল বলে কিভাবে একটা বস্তু আচরণ করে যখন তাতে কোনো রকম ফোর্স দেওয়া হয় না। যেমন একটা রকেট তার নিজের জায়গায় দাঁড়ায় থাকবে উইদাউট এনি মোশন যতক্ষণ না পর্যন্ত সেটাকে কোনো রকমের এক্সটার্নাল ফোর্স দেয়া হবে। দ্বিতীয় ল বলে একটা বস্তুর ম্যাস যত বড় হবে, মানে মনে করেন যত ওজন ভারী বা সাইজে বড় একটা বস্তু হবে তত বেশি ফোর্স লাগবে তাকে মুভ করার জন্য। যেমন একটা বড় রকেট যদি আপনি আকাশে উড়াতে চান তাহলে আপনার আরো বেশি জ্বালানির খরচ হবে। তৃতীয় ল বলতেছে যে যে কোনো একটা অ্যাকশনের তার সমপরিমাণ বা বিপরীত একটা রিয়াকশন আছে। যেমন ওই রকেটটা যখন চালু করা হয় অনেক দ্রুত গতিতে গ্যাস এক্সস্ট করতে শুরু করে, এইটার রিয়াকশনে এই রকেটটা সামনের দিকে আগাইতে থাকে এবং আকাশে উড়ে যায়। যদি এই তেল শেষ হয়ে যায় তাহলে রকেটটা তার ফুয়েল এক্সট্রাকশন বন্ধ হয়ে যাবে এবং সে তখন উপরের দিকে উঠা বন্ধ করে দিবে। নিউটন এই পৃথিবীর অন্যতম বড় মাপের সায়েন্টিস্ট, কিন্তু আপনারা কি এই জিনিসটা জানেন যে সে ফিলোসফি আর থিওলজির লাইনে আরো অনেক বেশি লেখালেখি করছে? 1936 সালের আগ পর্যন্ত এই জিনিস পৃথিবীর কোনো মানুষ আসলে জানতোই না। সথবিজ নামের একটা অকশন হাউসে 1936 সালে একটা থিওলজিক্যাল ম্যানুস্ক্রিপ্ট অকশনে উঠায়। একজন জিউস লোক এটা কিনে নেয় এবং পরে ইসরায়েলের গভর্নমেন্টকে দিয়ে দেয়। 7500 পেজ নিউটনের নিজের হাতে লেখা। এখানে নিউটনের ধার্মিক দিক উঠে এসেছে। এখানে সে লিখছে যে বাইবেলকে স্টাডি করে সে ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে যে পৃথিবীতে অনেক যুদ্ধ জাঞ্জাল হওয়ার পরে ধ্বংসের দিকে চলে যাবে 2060 সালে। I don't see any reason it happening earlier, but it can happen later than 2060. নিউটনের ক্রিশ্চিয়ানিটির প্রতি একটা অর্থোডক্স ভিউ ছিল। সে ট্রিনিটি বা 3টা খোদার অস্তিত্বকে রিজেক্ট করেছিল। নিউটনের মতে খোদা হতে হবে একজন। সেই সময়ের ইংল্যান্ডের রাজা কিং জেমস দ্য সেকেন্ডের ইউনিভার্সিটিকে ক্যাথোলাইজাইজ করার প্রচেষ্টাকেও সে বাধাও দিছে। পলিটিক্যালি অ্যাক্টিভ থাকাতে সে 2বার ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও হয়। পার্লামেন্টে যে এই 2বার নিউটন ছিল, এখানে তার কোন কোন কাজের লিখিত প্রমাণ আছে জানেন? একটা কাজের একমাত্র ডকুমেন্টেড জিনিস যেটা, তা হইল নিউটন একটা রিকোয়েস্ট করছে যে পার্লামেন্টের একটা জানালা বন্ধ করার জন্য। আরেকটা জিনিস নিয়েও নিউটন স্টাডি করছে, এই ব্যাপারটাও সিক্রেট ছিল। সে কমন বিভিন্ন রকম ধাতুকে সোনাতে রূপান্তর করার জন্য অ্যালকামি নিয়ে স্টাডি করে। তার লেখা একটা ম্যানুস্ক্রিপ্টে এটাও পাওয়া যায় যে কিভাবে এই মিথিক্যাল ফিলোসোফার স্টোন বানানো যায়। ফুল অন জাদুমন্ত্র চলতেছে ব্রো। কিন্তু এইসব এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিউটন সম্ভবত মার্কারি পয়জনিং এর শিকার হয়েছেন। তার মৃত্যুর পরে তার চুলের ডিএনএ টেস্টিং করে হাই লেভেল অফ টক্সিক কম্পাউন্ড পাওয়া গেছে। নিউটন 1727 সালে মারা যায়। তার কবরের উপরে লেখা আছে, হেয়ার লাইজ দ্যাট হুইচ ওয়াজ ইমমর্টাল অফ আইজ্যাক নিউটন।